নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পলাইছে রে পলাইছে, ইউনুস পলাইছে, এই স্লোগানটা বাংলাদেশের পত্রপত্রিকায় উঠতেছে না ঠিকই, কিন্তু ঘটনাটি তাই ঘটেছে। শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার, মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলদার ইউনুস তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে নিউ ইয়র্কে এসেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। কিন্তু এসে যেই অবস্থার মধ্যে পড়েছে সেটা আপনারা দেখেছেন। তারা ডিম থেরাপি খেয়েছে ব্যাপকভাবে, এবং বিশেষ করে তারা বলেছে এগুলো নাকি পচা ডিম। বিশেষ ব্যবস্থায়, এই আমেরিকাতে তো পচা ডিম পাওয়া যায় না, তো সেই ডিমগুলিকে বিশেষ ব্যবস্থায় পচানো হয়েছে, তারপরে সেই ডিমগুলি মারা হয়েছে। এনিওয়ে, এই যে পলাইছে রে পলাইছে, ইউনুস পলাইছে, কেমনে পলাইছে? দর্শক, জন এফ কেনেডি বিমানবন্দরে ইউনুস সবাইকে ফেলে রেখে কিন্তু তার মতো করে চাচা আপন প্রাণ বাঁচা পাকছে। তিনি ভেগে গেছেন। কিভাবে ভেগে গেছেন? এবং সেই সাথে তিনি না, শুধু সরকারি বলতে যা বুঝায় আর কি, তো সেই সরকারি তার প্রেস সচিব শফিক, ডাস্টবিন শফিক, তারপরে ময়লা শফিক, তারপরে তার আসিফ নজরুল সার যাকে বলেন তিনি সহ, তারপরে এমনকি জামাতের নেতা মোহাম্মদ সায়েদ তাহের তাকে সহ তিনি তার প্রেস টিমের আরও লোকজন নিয়ে তিনি ভিআইপি চ্যানেল দিয়ে তিনি বেরিয়ে গেছেন। কিন্তু তিনি সাথে নিয়ে যাননি তাসনিম জারাকে, তিনি সাথে নিয়ে যাননি এনসিপির ন্যাশনাল ক্রিমিনাল পার্টির মুখ্য সচিব বলে তাদেরকে আক্তার হোসেনকে, তিনি সাথে করে নিয়ে যাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে। তাদেরকে ফেলে রেখে ইউনুস বাকছে, ভাবতে পারেন। অথচ তারা তো ইউনুসের সফর সঙ্গী, এবং আমরা দেখেছি যে পত্রিকায় তারা বিবৃতি দিয়ে বলেছে যে দুঃখ প্রকাশ করেছে। নিউ ইয়র্কে অনভিপ্রেত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। তারা তাদের পত্রপত্রিকায় আমরা দেখেছি যে তাদের বিবৃতিতে এসেছে যে ভিসা জটিলতার কারণে মির্জা ফখরুল, তাসনিম জারা, তারপরে এই এনসিপির ন্যাশনাল ক্রিমিনাল পার্টির যেই নেতা আক্তার, তাদেরকে ভিআইপি দিয়ে নেওয়া সম্ভব হয়নি। এখন কথা হলো যে ভিসা জটিলতা কেন থাকবে? ভিসা জটিলতা তার মানে কি? তারা কি জানতো না যে জাতিসংঘে এই মানুষগুলি যাবে? জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি দলের মধ্যে তারা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে ভিসার জটিলতাটা কি? অর্থাৎ তার মানে কি? তার মানে ওই যে যেমন খুশি তেমন সাজর মতো হঠাৎ করে মনে হলো যে এদেরকে সাথে নিলে একটু সুবিধা হবে, সাথে করে নিয়ে যাই। কিন্তু এরা ইউএন ডেলিগেশনের টিমের কোনো সদস্য ছিল না, তাই নয় কি? যে মন ভাঙ্গানোর জন্য আমরা প্রথমে জানতাম যে বিএনপির 2 জন, ন্যাশনাল ক্রিমিনাল পার্টির 1 জন, আর জামাত ইসলামের 1 জন। তারপরে কয়দিন পরে আমরা জানি যে না, যেহেতু বিএনপির 2 জন যাইতেছে, অন্যান্য দলের আরও 2 জন করে নিতে হবে, আরও একজন করে 2 জন নিতে হবে। অর্থাৎ বিএনপিকে সেই জামাত এবং এনসিপির সমপর্যায়ে তারা রেলিগেট করে দিয়েছে, এবং বিএনপি মহা খুশিতে সোল্লাসে সেই প্রস্তাবে রাজি হয়েছে। এবং কি ধাক্কাটা না খেলো যে ভিআইপি লাউঞ্জে এইদেরকে, বিএনপির মহাসচিবকে ফেলে রেখেই ইউনুস গংরা চলে গেছে। এখন তারা আবার বিবৃতি দিয়ে বলছে যে এই জন্য তারা দুঃখিত। তো তারা আবার এইটাও বলেছে, আমেরিকার ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে যে তারা নাকি মার্কিন সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র দপ্তরে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে যে কেন তাদের ভিআইপিদেরকে এই ইউনুসের সাথে বের হতে দেয়নি। বা কারণ তারা চেয়েছিল, তারা এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছিল, অনুরোধ জানিয়েছিল যে তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে তাদেরকে যাতে একই সাথে বের হতে দেওয়া হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছে যে না, তাদেরকে ওইভাবেই যেতে হবে। অর্থাৎ এখন সরকার যেটা বলতেছে তারাও ভিআইপি ছিল, তারা কি আদৌ ভিআইপি ছিল?
তারা কি প্রমাণ করতে পারবে যে ইউনাইটেড নেশনসের ডেলিগেশন হিসাবে এই তাসনিম জারা আক্তার এবং মির্জা ফখরুলের নাম ছিল? অবশ্যই ছিল না। আর আরেকজন যে বিএনপির নেতা ছিল, সেই নেতা কিন্তু তার মতো করে লন্ডন থেকে এসেছে, সুতরাং সেই ইউনুসের বহরে সেই ব্যক্তি ছিল না। তাহলে বোঝাই যাচ্ছে যে ইউনুস জামাতের যেই নেতা মোহাম্মদ সাইদ তাহের, তাকে ইউএন ডেলিগেট হিসাবে আনছে। তা না হলে সে ইউনুসের সাথে সেই ভিআইপি টিমে যাইতে পারতো না। সেই ডাস্টবিন শফিকুল ইসলাম বা শফিকুল আলম সম্ভবত, তো সেও তার ডেলিগেশনে ছিল, এই কারণে তাকে আলাদা করে বের করে দিচ্ছে। এবং প্রেস টিমের আরও ছোটোখাটো নেতা পাতি নেতা যত আছে এগুলির কিন্তু ওই অন্য দরজা দিয়ে বের হতে দিচ্ছে। কিন্তু মির্জা ফখরুলের বেলায়, তাসনিমের বেলায় এবং এই আক্তারের বেলায় এয়ারপোর্ট কিন্তু মানে কর্তৃপক্ষ বাদ সেধেছে, আমেরিকান ইমিগ্রেশন। তারা বলছে যে নর্মাল সাধারণ মানুষ যেইভাবে যায় তাদেরকে সেইভাবে যাইতে হবে। অর্থাৎ ইউনুস কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে এই ইউএন ডেলিগেট লিস্টের নাম না লিখিয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন এটার পরিণামটা কি হয়েছে, কি ভয়াবহ অবস্থার শিকার হয়েছে। তারা তো ডিম খেয়েছে, ভালো কথা, এর চাইতে তো বেশি কিছু হতে পারতো, তাই না? কারণ এত ভিড়ের মধ্যে কে কি করলো না করলো এগুলি কে জানতো? দেখুন একটু ভিডিওটা। মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হাই রে, ওই পাশে কি রে, ওই ফসা ডিম মারছে রে, ওই ফসা ডিম মারছে, ওই ফসা ডিম মারছে, চুতলিং পাঙ্গেরে, ওই চুতলিং পাঙ্গেরে ফসা ডিম মারছে, ওই ফসা ডিম মারছে, আয় হাই। স্বৈরাচারের দূষর আক্তার, আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার, স্বৈরাচারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আকারে কিছু বলেন না, পারে না, আক্তারে ধরেন, আপারে কিছু বলেন না। স্বৈরাচারের দূষর আক্তার, দর্শক, ইউনুস সরকার দাবি করতেছে যে যুক্তরাষ্ট্র সরকার এখানে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তাদের তো যুক্তরাষ্ট্র তো আপনার চেহারা দিকে কাউকে সুযোগ সুবিধা দেবে না। যুক্তরাষ্ট্র দেখবে কাগজের মধ্যে কি লেখা আছে। তারা কি ট্যুরিস্ট ভিসায় গিয়েছিল? যদি ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকে তাহলে ট্যুরিস্টরা যেইভাবে বের হয় তারা সেইভাবেই বের হবে, এবং বেসিকলি সেইটাই ভিজিটর হিসাবেই তারা গেছে এবং ভিজিটর হিসাবে এদেরকে বের হওয়ার বন্দোবস্ত করছে। দর্শক, এই মুহূর্তে এই সরকারি তরফে ইচ্ছা করলে অনেক কিছুই করা যায়, এবং
তার মানে ইউনূসের কি কোনো ক্ষমতা নাই? ইউনূস যে বলে যে আমেরিকার সরকারের বিভিন্ন জায়গায় তার পদচারণা আছে, মানে বোঝা যায় যে তিনি আমেরিকান সরকারের তাবেদার। ফরমাইশি একটা সরকার বাংলাদেশ, ওকে, ক্লায়েন্ট স্টেট, তিনি নিজে একজন ক্লায়েন্ট। তো সেইটা চলে যে ক্লায়েন্টের সাথে আমেরিকা যেই ব্যবহার করার সেইটাই করেছে। তা না হলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই যে শিখ বিচ্ছিন্নতাবাদী যেই নেতা গুরপ্রতুয়ান্ত সিং পান্নুন, তাকে হত্যার একটা অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে কারণে একজন লোক চেক রিপাবলিক থেকে কিন্তু ধরাও পড়েছে, নিখিল গুপ্তা নামে এক ব্যক্তিকে, আমেরিকান জেলে আছে সেই লোক এখন। তো তাকে কিন্তু চেক রিপাবলিক থেকে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল এবং তখন তার যখন কোর্টের যখন ডেট পড়েছিল, তখন কিন্তু আমেরিকার ভারতের যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাকেও কিন্তু আমেরিকার আদালতে তলব করা হয়েছিল। তাকেও বলা হয়েছিল আদালতে হাজির হবার জন্য, তিনি হাজির হননি। কিন্তু এর পরপরই কিন্তু মোদি যখন আমেরিকাতে ভ্রমণ করেছেন, আমেরিকার ভিজিটে এসেছিলেন, সাথে করে অজিত দোভালকে নিয়ে এসেছিলেন। যেই অজিত দোভালকে আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান কোর্ট তলব করেছে তাদের এইখানে হাজির হওয়ার জন্য, তিনি আসেননি। সুতরাং তার বিরুদ্ধে অটোমেটিক ওয়ারেন্ট হয়ে যাওয়ার কথা, তিনি আমেরিকায় ল্যান্ড করা মাত্র তাকে গ্রেপ্তার করার কথা। কিন্তু 56 ইঞ্চি মানে নিজে অজিত দোভালকে সাথে করে আমেরিকায় নিয়ে এসেছিলেন, এইখানে মিটিং করে, এবং তারপরে তিনি আবার দেশে চলে গেছেন অজিত দোভালকে সাথে করে নিয়ে। অজিত দোভালকে কোর্টে হাজিরাও দিতে হয় নাই, কোনো পুলিশ জিজ্ঞাসাবাদও করে নাই, কারণ তিনি এসেছিলেন একজন ভারতীয় ন্যাশনাল ডেলিগেট হিসাবে। তাকে টাচ করার ক্ষমতা কারো ছিল না। হি কেম উইথ ফুল ডিপ্লোম্যাটিক প্রোটেকশন, এবং মোদি সেটা পেরেছে যে যেই লোকটাকে আমেরিকান আদালত কথা বলতে চায়, সে আদালতের দ্বারে কাছে সেই লোকটা মানে আমেরিকায় এসেছে, কিন্তু আদালত তাকে কিছু করতে পারে নাই, বিকজ হি হ্যাজ প্রোটেকশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। তো ইউনূসকে কীরকম এইখানে খাতির যত্ন করে আপনারা বুঝতেই পারছেন। অনুরোধ সত্ত্বেও মির্জা ফখরুলকে, আক্তারকে, তাসনিম জারাকে স্পেশাল গেট দিয়ে বের হতে দেয় নাই মার্কিন সরকার, এবং তাদেরকে এইটাও বলে দিয়েছে কোনো ধরনের এক্সট্রা সিকিউরিটি কাউকে দেওয়া হবে না। সারা পৃথিবীর যেই রাষ্ট্রনায়ক বা তাদের সাথে যারা আসে বৈধভাবে, যারা নাকি লেজিটিমেট, যারা ডেলিগেট, তাদেরকে যেই নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তাই দেওয়া হবে, এবং বরং তাদেরকে পাল্টা অ্যাডভাইস করেছে যে তারা যাতে মানে অতিমাত্রায় অন্য কোনো কর্ম যাতে না করে, তারা যেই কাজে এসেছে সেই কাজের মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে, বাইরে তারা সিকিউরিটি তাদেরকে দেবে না। একটা বিশাল থাপ্পড়। এবং এইখানে আমরা দেখছি বাংলাদেশের পত্রিকায় বলা হয়েছে যে তাদের নাকি নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নো, আমেরিকা কোনো কিছু করে নাই, কোনো নিরাপত্তা কিছুই করে নাই। তাদেরকে বলে দিয়েছিল যে সবাই যা পায় তারাও তাই পাবে, এর আলাদা কোনো কিছু করা যাবে না। তো দর্শক, আরেকটা জিনিস আমি বলবো যে আমি নিজের একটা এই ট্রিপ আছে আমার, মানে হাউ ইট ওয়ার্কস আর কি। আমরা 2006 সালে কানাডা থেকে একটা ডেলিগেট নিয়ে আমেরিকান একটা উচ্চ পর্যায়ের একটা কর্মকর্তাদের সাথে স্টেট ডিপার্টমেন্টে আমরা বাংলাদেশের এই খালেদা জিয়ার সরকারের বা বিএনপির যেই অন্যায় অবিচার, যেই জুলুম নির্যাতন করতেছিল হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর, সেই নিয়ে আমরা একটু দেন দরবার করতে ওয়াশিংটনে যাচ্ছিলাম, এবং তারা আমাদের কাছে স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে লিস্ট চেয়েছিল আমরা কে কে আসতেছি, এবং আমরা সেই লিস্ট তাদেরকে দিয়েছিলাম। আমরা যখন বর্ডার পার হই আর কি, আমরা যখন আমেরিকান ইমিগ্রেশনে গেছি তখন আমাদেরকে বলছি তোমরা কোথায় যাচ্ছ। আমরা বললাম যে আমরা ওয়াশিংটনে যাচ্ছি স্টেট ডিপার্টমেন্টে। তখন বললো যে তোমরা কারা কারা যাচ্ছ। আমরা বললাম এই লোকগুলি যাচ্ছি। বললো তোমাদের কি কোনো লিস্ট আছে কিনা। তখন আমরা বললাম যে ইয়েস, আমাদের এই যে এই লিস্ট এই দেখো। তখন বললো যে তোমাদের স্টেট ডিপার্টমেন্টের ইনভাইটেশনটা দেখাও। তখন আমরা ইনভাইটেশনটা দেখাইলাম। তো আমাদেরকে আর কোনো প্রশ্ন না করে সাথে সাথে, তো ইউনূসের যদি জাতিসংঘে আসবে, তো জাতিসংঘ
জাতিসংঘের সেরকম সিস্টেম কি করা ছিল না? তারা তো স্টেট ডেলিগেট হিসাবে আমেরিকায় আসে, তাহলে তার লিস্টে নাম থাকলে তাহলে এদেরকে ঢুকতে দেয় নাই কেন? ওদেরকে অন্য সাধারণ গেট দিয়ে কেন বের হতে দিছে? অর্থাৎ তাদের কোনো কাম নাই, তাদের জাতিসংঘে কোনো কাম নাই। আমেরিকা তো এটা জানতে চাইবে। আমেরিকাকে যখন বলবে, অভিযোগ করবে যে আমেরিকা নিরাপত্তা দেয় নাই, আমেরিকা কিন্তু এটা জানতে চাইব যে আচ্ছা তাহলে এদেরকে আমরা কেন নিরাপত্তা দিব? এরা তো কোনো স্টেট ডেলিগেট না, তারা স্টেট ডেলিগেটের অংশ না। এবং তোমরা যে তাদেরকে সাথে করে নিয়ে আসছো, তাদের পারপাসটা কি, এখানে কেন তারা এসছে, এই জিনিসগুলা কিন্তু তারা জানতে চাইব। তা আরেকটা উৎকৃষ্ট প্রমাণ যে ইউনুস যে এইখানে 2 পয়সা দিয়েও যে মুছে না, ইউনুসের যে বেল নাই, আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেন একটু। How many people? No, I have 10 people with me. I go to the French embassy. No. I'm sorry, I'm President. I'm really sorry. It's just that everything's in frozen right now. There's a border gate coming right. That's why. Oh, sorry. If you don't see it, let me cross. I negotiate with you. No, it's not that. How are you? Guess what? I'm waiting the street because everything is frozen for you. Are you sorry? Let's get the like one good thing you gotta go. I don't know, I've seen 3 or 4 in the afternoon. But I would love if we can. Yeah, I know, I will follow. But you know, after I would love if we can have a short discussion with Qatar and you on the situation in Gaza. হ্যাঁ দর্শক, আপনারা যদি মনে করেন যে এই ভিডিওতে যাকে দেখলেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, আপনারা রাইট, ইমানুয়েল ম্যাক্রো। আপনার এই লোক জাতিসংঘের কাছাকাছি একটা রাস্তায় এদেরকে আটকায় দিছে, ফ্রান্সের প্রেসিডেন্ট সহ তার পুরা এন্টোরেস এদেরকে আটকায় দিছে পুলিশ, কারণ এই রাস্তা দিয়ে ট্রাম্প যাবে। তো ট্রাম্প প্রশাসন দে ডোন্ট গিভ এ ড্যাম কে আইলো না আইলো, তাদের নিরাপত্তা খুব ইম্পর্ট্যান্ট। তো তারা রাস্তা বন্ধ। তো ইমানুয়েল ম্যাক্রো পুলিশ অফিসারকে বলতেছে যে আমাকে একটু যাইতে দাও, আমার খুব তাড়া আছে। তখন বলল যে না, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমি এইখানে তোমাদেরকে যাইতে দেব না, কারণ প্রেসিডেন্টের মোটরকেড না যাওয়া পর্যন্ত তুমি এইখানে যাইতে পারবে না। তখন ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ট্রাম্পকে ফোন দিয়ে বসলেন, ফোন দিয়ে বলল যে মাই ফ্রেন্ড, আমি তো এইখানে 2.5 ঘন্টা ধরে আটকা আছি, তো ওরা বলতেছে যে তোমার জন্য নাকি আমরা আটকা আছি, তো আমার তো যাইতে হবে। তখন ট্রাম্প তাকে কি বলছে আমরা জানি না, তো আইসা দিছে। তো ট্রাম্প হয়তো বলছে যে দোস্ত, আমার কিছু করার নাই, এইটা আমাদের সিস্টেম, তোমাকে অপেক্ষা করতে হবে। তখন এই ইমানুয়েল ম্যাক্রো হেঁটে অন্য জায়গা দিয়ে ঘুরে হাফ আওয়ার হেঁটে তারপরে সে তার জায়গায় উপস্থিত হয়েছে। তো ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পকে বলল যে আসলে আমরা ওই নিয়ে কাতার এবং গাজার ব্যাপারে একটু আমরা কথা বললে প্রাইভেটলি সুবিধা হইতো। তো যদিও তার কাজ হাসিল হয় না ইমানুয়েল ম্যাক্রোর, কিন্তু তিনি দেখাই দিলেন যে ট্রাম্পের সাথে তার হটলাইন আছে। তো ইউনুস কি তার হটলাইন ব্যবহার করে এই মির্জা ফখরুল, তাসনিম যারা আক্তারকে নিয়ে যেতে পারতো না? অর্থাৎ তার কোনো হটলাইন নাই। সে চাপাবাজি, দান্দাবাজ, সুদখোর মহাজন, এইভাবেই ধাপ্পাবাজি করে সারা পৃথিবীতে এই নোবেলটাও গেলছে, দেশটাকে রসাতলে নিচ্ছে এবং নিউ ইয়র্কে এই অপদস্থের শিকার হয়েছে। এবং কি বেড়া, সে যদি মানে এতই ভালো মানুষ থাকতো যে আমার সাথে তারা আসছে, আমরা একসাথেই যাব, হয় ভিআইপি গেট দিয়ে যাব আর না হয় এই দিক দিয়ে যাব, যেইভাবে হোক সেই দিক দিয়েই যাব, একসাথে যাব, আমি আলাদা যাব না। কিন্তু সেইটা কিন্তু করে নাই। সে বুঝছে যে প্যাদানি সে খাবে, সুতরাং চাচা আপন প্রাণ বাচ্চা, তোমাদেরকে দিলে ঢুকতে দিলে দিব, নাইলে নাই, আমার কোনো কিছু করার নাই, আমি আমারে নিয়ে ব্যস্ত আছি। তো ভাবুন এইবার, এই হলো ইউনুস। এবং শুধু এইটা না, এই সে যে জঙ্গিদের গডফাদার, এইটাও কিন্তু প্রমাণ হয় যে এই মোহাম্মদ সাইদ তাহের জামাতের নেতা তারে সঙ্গে করে লয়ে যেতে পারে, তার কিন্তু সে মির্জা ফখরুলের নিতে পারে না। এটাও একটা কারণ আছে, একটা সিস্টেম করছে যে বেটা তোরে তো আনছি বডিগার্ড হিসাবে। তো আওয়ামী লীগ তো মারমুখী হয়ে আসছে, এখন তোদের লোক দিয়ে ঠেকাও, ওদের তুমি মির্জা ফখরুল বিএনপির লোকজন দিয়ে ঠেকাও,
ওদেরকে। তা আমি তোমাদেরকে ঠেকাতে পারবো না, মানে এই জিনিসগুলি এই সিস্টেম করে আনছে। আমেরিকাতে কোনো এপিসি আর্মর পার্সোনাল ক্যারিয়ার সাজোয়া যান নাই যে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাইব। ওই আক্তার ডিম খাইয়াও ধাক্কা খাইয়াও কিন্তু সে সবুজ বালকের মতো হেঁটে গেছে, কারণ এইখানে এপিসি দিয়ে কেউ তাদেরকে বাঁচানোর নাই। অথচ বাংলাদেশে 16ই জুলাই তারা কি করেছে, তাদেরকে মিলিটারির ছত্রছায়ায় এপিসিতে তুলে এবং মিলিটারি যত্রতত্র বেপরোয়াভাবে গুলি করে এইখানে 5-6 জন মানুষকে হত্যা করেছিল। এই হত্যার দায় কি এরা নিবে না? তাদের গায়ে তো তাদের কারণে 5-6 জন নিরপরাধ মানুষ, তাদেরকে বাঁচানোর জন্য। বোঝা যায় যে বাংলাদেশে তারা নিরাপদ আছে যতদিন ক্ষমতা আছে। যখন ক্ষমতা থাকবে না, তারা বাংলাদেশের এপিসিও পাবে না, নিরাপত্তাও পাবে না। এইটা তাদের বুঝ হয়ে গেছে। তারা কিন্তু তাদের গায়ে জ্বর এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইউনুসকে দোষারোপ শুরু করে দিয়েছে হাসনাত সার্জিস্টরা, বলতেছে যে ইউনুস পলাইছে, ইউনুস কেন এদেরকে বিপদের মুখে ফালা রেখে সে নিজের মতো করে সে বাইগিয়ে গেছে গা, এইটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আবার কেউ পুরা এই যে বাংলাদেশ মিশন, বাংলাদেশের কনসুলেটের অফিসারদের যোগসাজশে এই ঘটনা ঘটছে, ওদের সবার চাকরি নট করতে হবে। তারা এখন মানে পাগল হয়ে গেছে যে এইটা কী হইলো। তা কয়দিন পরে তো এখনই এই অবস্থা, কয়দিন পরে তো আমাদেরকে বাড়ি ছাড়া থাকতে হবে, এমন অবস্থা, এবং সেটা হবে। তো দর্শক, আপনারা একটু চিন্তা করে দেখেন, এখন তারা গভীর দুঃখ প্রকাশ করতেছে। তারা বলতেছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের ওই সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে, মানে নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেদের অক্ষমতাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা এখন আমেরিকার সরকারের উপর দোষারোপ করতেছে। কিন্তু তারা যে আদৌ এই বাংলাদেশের এই প্রতিনিধি দলের অংশ, সেইটা যদি আমেরিকা জানতে চায়, তারা কি সেটা প্রমাণ করতে পারবে? আমার তো মনে হয় না। সুতরাং তারা যতই চেষ্টা করুক এই দোষটা আমেরিকার উপর চাপাই দিতে, এটা কিন্তু এই ইউনুসের যেই স্বার্থপরতা, ইউনুস যে চাচা আপন প্রাণ বাঁচা এই নীতিতে সবসময়ই বিশ্বাস করে, এইটা তো আর প্রমাণ করার কোনো দরকার নাই। কারণ আপনারা দেখেছেন যে ইউনুস ক্ষমতায় এসেই তার মামলা সবগুলা, মানে কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া সেই মামলাগুলি সে নিজে খারিজ করে নিয়ে গেছে। তার 665 কোটি টাকার যেই জরিমানা ছিল, সেই জরিমানা থেকেও কিন্তু সে মাপ পেয়ে গেছে। হ্যাঁ, মাপ করায় মৌকুব করে দিছে। সো দিস ইজ স্যাড। এই হোল লাইফটাই তার ম্যাশড আপ। হ্যাঁ, সো শুধু এইটাই না, আমরা দেখেছি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে গুটিয়ে মানে নিজের করায়ত্ত করেছে। গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করছে আরও 5 বছর। তারপরে আদম ব্যবসার লাইসেন্স তার নামে নিয়ে নিছে। তো এইরকম শুধু একটা না, বাংলাদেশের যত সাকসেস স্টোরি আছে, আমি বলবো এই সরকারের সব সাকসেস স্টোরি হইছে ইউনুসের। এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইন করে যে ক্ষমতা দখল করেছে, এইটাও তো একটা সাকসেস স্টোরি, তাই না? তো ওই দিক থেকে ঠিকই আছে, ওই দিক থেকে। এবং বিএনপিকে একটা থাপ্পড় দেওয়ার তার খুব আগ্রহ ছিল, এবং কারণ বিএনপি একটু মাঝে মধ্যে মোচড় দেয়, তো দেখাই দিল যে আমি ছাড়া তুমি কি কিছুই না, দেখো তোমাদেরকে কি একটা শিক্ষা দিয়ে দিলাম। তো এই মেটিকুলাস ডিজাইনে মানে ইউনুস যে আরও কী করবে, মাত্র তো শুরু আইব। তো এই যে পরিস্থিতি, নির্বাচন তো শুনলাম যে ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, এবং মির্জা ফখরুলও বলছে যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। হ্যাঁ, নিশ্চয়ই নির্বাচন হবে, কিন্তু ক্ষমতায় যে কে যাবে, এইটা কি মির্জা ফখরুল জানে? এটা কি মির্জা ফখরুল ভাবতে পারে? সেই মেটিকুলাস ডিজাইনে কি দিয়া যে কি হয়ে যাবে। কারণ এই ইউনুসের পাল্লায়, ধান্দাবাজের পাল্লায় পড়ছে এই বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন দলগুলি।
এবং এই মহাজনরা সুদ ব্যবসায়ীরা যে কি করতে, যেই বেড়া সারা বিশ্বের মানে মাথায় কাঁঠাল ভাঙ্গা একটা নোবেল কবজা করে ফেলাইছে, বোগাস একটা মানে সাকসেস স্টোরি দিয়া গ্রামীণ ব্যাংক যেটা নাকি বাংলাদেশের নাকি সোনায় সোহাগা করে ফেলাইছে, নারীদের নাকি অর্থনৈতিক মুক্তি দিছে, অথচ গাল গল্প দিয়ে এই লোক একটা নোবেল যেই বেটা নোবেল কবজা করতে পারে, এই বেটা মির্জা ফখরুলের মতো নেতাদেরকে এই এক হাটে বিক্রি কইরা 100 টাকায় বিক্রি করে আরেক হাটে 500 টাকায় কিনতে পারে, তারপরে আরেক হাটে 1000 টাকায় আবার বিক্রি করে দিতে পারে, মানে এবং তাও নকল টাকা দিয়া। আসল টাকা দিয়ে বিক্রি করবে, নকল টাকা দিয়ে কিনবে। ফেব্রুয়ারির নির্বাচন, সেটা কোন পর্যায়ে যাবে এটা সময়ই বলে যাবে যে কে জিতবে। তো অবস্থা দৃষ্টি যেটা দেখা যাচ্ছে, এই যে এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যে ওৎপেতে বৈশা রয়েছে, আস্তে আস্তে বিএনপিকে তারা সেকেন্ড টিয়ারে রেলিগেট করতেছে যে তুমি যা, এনসিপি তাই, জামাত তাই। সো নিজেদের মধ্যে এত হম্বিতম্বি দেখানোর দরকার নাই, এবং দেখা যাবে যে সেই রেজাল্টের মধ্যে ওই রকমই হবে। রেজাল্ট হবে যে জামাত, এনসিপি, বিএনপি এই দুই দলের মধ্যে একটা তারা কোয়ালিশন করতে হবে, হয় জামাত এনসিপি কোয়ালিশন করতে হবে, নাই এনসিপি বিএনপি কোয়ালিশন করতে হবে। কোয়ালিশন ছাড়া বাংলাদেশে সরকার করতে পারবে না, তখন খেলাটা জমবে। দর্শক সকলেই ভালো থাকবেন, নমস্কার।